আমি স্বরাজ ঘোষ, হুগলি জেলার চট্টগ্রাম বিধানসভায় ভারতীয় জনতা পার্টির আমি প্রার্থী। আমাকে যারা প্রার্থী করেছেন জেলা, রাজ্য এবং কেন্দ্রের উপর নেতৃত্বকে আমি আমার শ্রদ্ধা প্রণাম জানাই। যে সর্বভারতীয় একটা দল, শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে যে দলের আজকে বিশ্বের মধ্যে 1 নম্বর দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি, আর ভারতবর্ষের 1 নম্বর দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সেই দলের একজন সৈনিক হিসেবে আমাকে চট্টগ্রাম বিধানসভায় লড়ার জন্য পাঠিয়েছেন। তো চট্টগ্রাম বিধানসভায় আমি প্রচারের মধ্যে আছি, সবসময় আপনারা দেখেছেন মিডিয়াতে। কিন্তু আজকে চট্টগ্রাম বিধানসভার সমস্ত মানুষকে জানাতে চাচ্ছি যে পশ্চিমবঙ্গে 34 বছর বামপন্থী সরকার, তার সাথে 15 বছর যে তৃণমূল সরকার যে দুর্নীতি করেছে, যেমন আজকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ দিনের পর দিন বাড়িয়েছে। অনুপ্রবেশ ভর্তি করছে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, কোনো জায়গা থেকে বাদ নেই যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রবেশ ঢুকায়নি। সেগুলোকে আমরা আজকে এসআইয়ের মারফত চেষ্টা চালাচ্ছি যাতে কীভাবে অনুপ্রবেশকে আমরা বাদ দিতে পারি। আজকে আপনারা জানেন পশ্চিমবঙ্গে শিল্পের পতন কীভাবে ঘটেছে। প্রায় 6668টি কারখানা, কলকারখানা পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে এই তৃণমূল সরকার 15 বছরে আসার পর থেকে। তাই আজকে শ্রমিকদের যে অবস্থা, দুরবস্থা, শ্রমিকদের যে কান্না, সেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে। তার সঙ্গে চট্টগ্রাম বিধানসভার মধ্যে যে সমস্ত কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো মানুষ দেখতে পাচ্ছে যে বন্ধ কলকারখানাগুলো, সেখানে শ্রমিকদের অবস্থা খুবই খারাপ। এবং আজকে কৃষি সংকট, আপনারা জানেন যে এই হুগলি জেলা একটা কৃষিপ্রবণ এরিয়া, যেখানে হচ্ছে কৃষকদের মেন অর্থকারী ফসল হচ্ছে আলু ও ধান। আজকে ধান মার্কেটে বিক্রি যখন করতে যায়, সরকার যে ধান কেনে সেখানে 8 কেজি 10 কেজি করে ভ্যারাইটি নেয়। এটা কৃষকদের সঙ্গে প্রতারণা করে। কারণ ধান বিক্রি করবে একটা, জানেন 60 কেজি বস্তা বা 50 কেজি বস্তা যখন হয়, 60 কেজি বস্তার মধ্যে যদি 8 কিলো ভ্যারাইটি নেয়, সেই ভ্যারাইটির টাকাটা খাচ্ছে আমাদের যারা ফোরে আছে, তৃণমূল কংগ্রেসের তৈরি করা যারা ফোরে মিল মালিক, তারা এই টাকাটাকে কাটমানি হিসেবে ইউজ করছে। এবং তার সাথে যদি আলু ধরি, আলু একটা অর্থকারী ফসল এবং হুগলি জেলায় আলুর একটা ভাণ্ডার, যেটা আপনি তারকেশ্বর থেকে আরম্ভ করে কলকাতাপুর ব্লক থেকে শুরু করে ধনেখালি থেকে আরম্ভ করে চট্টগ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা আজকে ব্লকগুলো প্রচণ্ড পরিমাণে আলু চাষ হয়। আজকে কৃষকদের যে হাল, আলু মাঠে পড়ে আছে, আপনারা এখনও যদি মাঠে মাঠে ঘোরেন দেখবেন আলু বিক্রি হয়নি, আলু মাঠের মধ্যে চুর করে রেখে দিয়েছে। আলু কেনার কোনো পার্টি নেই, কারণ হচ্ছে বাইরে আলু আজকে তৃণমূল সরকার বাইরেকার ট্রাকগুলোকে এখানে ঢুকতে দেয়নি। এবং হচ্ছে তার সাথে যে র্যাকগুলো ঢোকে, যেগুলো আপনার তারকেশ্বর থেকে র্যাক ভর্তি বোঝাই হয় এবং বিভিন্ন জায়গা থেকে ব্যান্ডেল দেখা হয়, বিভিন্ন জায়গায় র্যাকগুলো ঢোকে, সেই র্যাকগুলো কিন্তু ঢোকাচ্ছে না রাজ্য সরকার। তাই আলুর দাম কিন্তু এবারে কৃষকরা পায়নি। আলুর বস্তার দাম হয়ে গেছে যে কালোবাজারি এতটাই বেড়ে গেছে এই রাজ্যে, সেটা প্রশাসন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেতারা যেভাবে সবই জানার পরও কিন্তু চাষিদের, কৃষকদের পাশে কিন্তু দাঁড়াচ্ছে না। আজকে আলুর বস্তা কিনছে, একটা প্লাস্টিক বস্তা 40 টাকা করে দাম, এবং আলুর মার্কেটের দাম হচ্ছে 60 টাকা বস্তা। চাষিদের, অনেক চাষি সুসাইড করছে, বিষ খাচ্ছে। তাই এই দুর্নীতি বা যে সরকার, সেই সরকার কিন্তু বাংলার মানুষ চাইছে না, প্রত্যাখ্যান করতে চাইছে। তার সাথে আমরা শিক্ষার অবস্থা যদি আপনি বলেন, যে শিক্ষার স্কুলগুলোকে যে হাল হয়ে আছে, চট্টগ্রাম বিধানসভার মধ্যে যত প্রাথমিক স্কুল আছে, স্কুলগুলো দেখবেন যে ভগ্ন অবস্থায় পড়ে আছে। যেখানে মিড ডে মিল রান্না হয় দেখবেন সেগুলো ভেঙে পড়ে আছে, মানে অপরিষ্কার অবস্থায় সেগুলো রান্না বান্না থেকে আরম্ভ করে তাদের খাওয়া দাওয়ার, মিড ডে মিলের খাওয়ার দাওয়ার এতটাই জঘন্য যে বাড়ির বাচ্চাগুলো কিন্তু খেতে পায় না ঠিকঠাক করে। এই যে দুর্নীতি, মিড ডে মিলে তো এই সরকার দুর্নীতি চালাচ্ছে, এই সরকারের যারা আছে তারা দুর্নীতি চালাচ্ছে। আজকে বাংলায় নিরাপত্তা নেই, নারী নিরাপত্তা নেই। কারণ আপনারা দেখেছেন একটার পর একটা নারীরা ধর্ষিত হয়েছে এবং খুনও হয়েছে। যদি আমরা সেটা বলি তাহলে আপনাদের জানা দরকার যে মুর্শিদাবাদের মমিনপুর, মহেশতলায় বারংবার সাম্প্রদায়িক হিসাবে এখানে অত্যাচার করেছে,
এবং তার সাথে যদি পার্কস্ট্রিট ঘটনা আপনারা জানেন, পার্কস্ট্রিট থেকে শুরু করে মানে একটার পর একটা ঘটনা নারীদেরকে এখানেতে দোষিত করা হয়েছে। আপনারা ডাক্তার মন্ত্রীর কথা বলে যাননি, সেই ডাক্তার মন্ত্রীকে যেভাবে আজকে এই মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার বাড়ির কাছে যে হসপিটাল সেইখানেতে মানে এত একটা ডি জোন, সেই ডি জোনের মধ্যে সেই বোনটিকে অত্যাচার করলো, তার দোষিত হলো, তার আজ পর্যন্ত বিচার করলো না। এবং বিচার করতে যাবে, তার যে বিচারের ব্যবস্থা নেওয়ার জন্য যে যাবে তার প্রমাণপত্রগুলো লোপাট করে দিল রাতারাতিভাবে। এই সরকারের আমরা বাংলার মানুষ এবং বিজেপি সরকার এই সবকে উৎখাত করতে চাই। তার সাথে যদি আপনারা বলেন যে আয়ুষ্মান ভারত যে কার্ড, আমাদের মোদিজির যে আয়ুষ্মান ভারত কার্ড, সেই কার্ড এখানকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চালু করতে দেয়নি। কারণ 5 লক্ষ টাকা করে প্রত্যেক পরিবার একটা করে কার্ড পাবেন এবং তাদের 5 লক্ষ টাকার চিকিৎসা রাজ্য এবং রাজ্যের বাইরে করতে পারবেন। আজকে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে যেগুলো করছে, কার্ডে কাজ হয় না, তাদের মনের মতো 2-4টে হসপিটাল, 2-4টে নার্সিংহোম আছে, যেখানে গেলে স্বাস্থ্যসাথী কার্ড 50,000, 1 লাখ টাকা মানে চিকিৎসা হয়, বাকি টাকাটা কার্ড মানি হিসেবে খেয়ে নেয়। তাই বাংলার মানুষের কাছে বার্তা দিতে চাই, সপ্তগ্রাম মানুষের কাছে বার্তা দিতে চাই যে আপনারা একজোট হন। আয়ুষ্মান কার্ড ভারতবর্ষের প্রণম্য প্রধানমন্ত্রী প্রত্যেকে বাড়িতে বাড়িতে পাঠাবে এবং তার সঙ্গে সপ্তগ্রাম বিধানসভার প্রত্যেকের বাড়িতে আয়ুষ্মান কার্ড যাবে। তাই পরিবর্তন দরকার, পরিবর্তন আনুন। তার দেখুন, সপ্তগ্রাম বিধানসভায় 15 বছর উন্নয়ন হয়নি। আপনারা জানেন আমার এই হারিট পঞ্চায়েতে একটা রাস্তা, যেখানে জল বেঁধে আন্দোলন করা হয়েছিল, আপনারা দেখেছেন মাঠ ছেড়ে দেওয়া হয়েছিল সেখানে, সেই রাস্তাটা কোনো উপায়ে তৈরি করেছে, কিন্তু সেই রাস্তা যদি একটা বর্ষা পায় সেই রাস্তা ভেঙে চলে যাবে। শুধু আইবাস করার জন্য এই রাস্তা তৈরি করেছে, কিন্তু সঠিকভাবে নিয়ম অনুযায়ী তৈরি করেনি। তাই সপ্তগ্রাম বিধানসভায় 15 বছর ধরে কোনো উন্নয়নের কাজ হয়নি। সপ্তগ্রাম বিধানসভাকে নিয়ে আপনার ভিশন কি আছে? কোনো মাস্টার প্ল্যান আছে আপনার কাছে? নিশ্চয়ই আছে। বিজেপি সরকার আসলে সপ্তগ্রাম বিধানসভা আমরা জিতবো, জেতার পর আমরা নিশ্চয়ই সেটা আপনাদের কাছে প্রকাশ করবো। শাসক দলের প্রার্থী বলছে যে বহিরাগত, যে যিনি বলছেন বহিরাগত প্রার্থী, তিনি বহিরাগত মানেই জানে না, তিনি জানেনই না আমি হুগলি জেলার জন্য যে অবদান দিয়ে গেছিলাম বিগত দিনে, সেটা নিয়ে সেই জিনিসটাই জানে না। আপনি বিগত দিনেও বলেছিলেন যে বহিরাগত প্রার্থী একটা প্রতিদ্বন্দ্বী হিসাবে, তো মনে করছেন আপনার প্রতিদ্বন্দ্বীকে? দেখুন, উনি 1970 সালে ফুটবল খেলতে এসছে, যে মাঠে ফুটবল খেলেছে সেই মাঠে পারিশ্রমিক নিয়ে উনি খেলোয়াড় হিসেবে খেলতে এসেছে। উনি একটা জায়গায় খেলতে গিয়ে যদি চুইরো মাঠে খেলতে গিয়ে যদি বলেন আমি সপ্তগ্রামের সব কিছু করে ফেলেছি, আমি হুগলি জেলার সব চিনে ফেলেছি, এটা ওনার বক্তব্য হতে পারে। এই মানে আপনার কি রহস্যজনক বা হাস্যকর বক্তব্য হুগলি জেলার মানুষ বা সপ্তগ্রামের মানুষ এটা গ্রহণ করবে না। থাকবেন ভূমিপুত্র হিসেবে। জনগণ জনার্দন শেষ কথা বলে, তাই এটা মানুষের উপর ছেড়ে দিচ্ছি। মানুষ আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে বেরোচ্ছে, আমার প্রচারের সঙ্গে থাকছে, তাতে প্রমাণ হচ্ছে যে মানুষ আমার পক্ষে আছে। প্রচারে দাঁড়িয়ে কোনো অভিযোগ কি মানুষ করেছে যে এই পর্যন্ত কাজ হয়নি বা কোনো কিছু? যত জায়গায় গেছি একটাই অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। প্রত্যেকটা জায়গায় তৃণমূলে, কোনো জায়গায় পানীয় জল পাচ্ছে না, কলগুলো সারাচ্ছে না, কলগুলো বন্ধ হয়ে গেছে, কল থেকে জল উঠছে না, একটা গ্রামের মধ্যে জলের কানেকশন নেই, কিছু একটা টিউবওয়েল পর্যন্ত নেই। তারা মাঠে মিনি চালায়, সেখান থেকে জল নিয়ে আসে আমরা মহানাথ পঞ্চায়েত এলাকা। এইরকমভাবে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু অভিযোগ ওদের বিরুদ্ধে আসেই, শুধু অভিযোগই পড়ে ওদের বিরুদ্ধে, কেউ তো বলে না রাস্তায় তারা যে ভালো কাজ করেছে। তৃণমূল প্রার্থী সপ্তগ্রামে বিদেশ বোস, তিনি বলছেন যে আমি যেসব মানুষের কাছে পৌঁছাচ্ছি যাদের অভিযোগ রয়েছে, আমাদের তৃণমূলের সরকার অনেক কাজ করেছে, যেসব অভিযোগ এখনও রয়েছে সেগুলো আমি ডায়েরিতে নোট করছি এবং যে কাজগুলো আমি জেতার পর আমি সেই কাজগুলো করব। আপনার দিকে কোশ্চেন করেছে যে আপনি সেই ধরনের কিছু লেখালেখি করছেন না, আপনি শুধু মানুষকে প্রতিশ্রুতি দিয়ে আসছেন, জিতে যাওয়ার পর আপনি কিছু করতেই পারবেন না, জানবেনই না। শুনুন, মানুষের কাছে, সপ্তগ্রামের মানুষের কাছে আমি 2012 সাল থেকে বিভিন্ন সমাজমূলক কাজের সঙ্গে যুক্ত আছি। 12 সালে পূর্বদাতপুর ব্লকের যখন বন্যা হওয়ার মুখে বাঁধ ভেঙে যায়, সেই সময় এলাকার মানুষজনকে সাথে করে নিয়ে গিয়ে সরকারি টাকা ছাড়া মানুষকে চাঁদা তুলিয়ে মানুষদেরকে সাথে করে নিয়ে বস্তা নিয়ে, ট্রাক্টর নিয়ে, কোদাল নিয়ে পুরো একটা বাঁধ আমরা বেঁধেছিলাম সারা রাত জেগে।
সেখানে বন্যা হতে দেয়নি, সেটা মানুষ জানে। এবং আমরা বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানের সঙ্গে আমরা যুক্ত আছি, আমি যুক্ত আছি, সেখানে তাদের পাশে থাকি, তাদের সাথে মিশি। এলাকায় বিপদে পড়লে এলাকার ভূমিপুত্র হিসেবে তারা আমার কাছে সবসময় দৌড়ে আসে, তাদের যতটা পারি সহযোগিতা হাত বাড়িয়ে দিই। সম্পূর্ণভাবে যত প্রতিষ্ঠান আছে, ক্লাব থেকে আরম্ভ করে বিভিন্ন সংস্থা যারা আছে তারাও আমার কাছে আসে, যতটা পারি তাদের কাছে আমি আমার হাত বাড়িয়ে দিই। এছাড়া আপনারা দেখেছেন দুর্গাপুজোর সময় আমি 120টা ক্লাবের সঙ্গে যুক্ত আছি। সেই ক্লাবগুলোর সঙ্গে আমার প্রত্যেক দিন মানে তাদের যা কিছু উন্নয়নমূলক কাজ হোক, তাদের ক্লাবের মধ্যে কোনো অনুষ্ঠান হোক, তারা আমাকে আমন্ত্রণ করে, আমি যাই। তাই সপ্তগ্রামের মানুষের পাশে আমি ছিলাম, আমি আছি, ভবিষ্যতে থাকবো। আর বলছেন আমার বিরুদ্ধে, দেখুন, তিনি বর্ধমানের ছেলে, তিনিকে উলবেড়িয়াতে দাঁড়িয়েছে। উলবেড়িয়াতে কি এমন হলো যে ওখানে ওনাকে থাকতে দিল না, ওখান থেকেও তাড়িয়ে দিল, দিয়ে উনি সপ্তগ্রামে এসছে। তো সপ্তগ্রামে আসলে সপ্তগ্রামে ভূমিপত্র হওয়া যায় না, হুগলি জেলার মানুষ খাওয়া যায় না। উনি এসছেন, দুদিন থাকবেন, ভোটের জন্য একটু প্রচার করবেন, এবং যাদেরকে নিয়ে প্রচার করছে আপনারা দেখুন। হ্যাঁ, কিছু মানুষের নিয়ে খোঁজ নিন, বাংলার মানুষ খোঁজ নিচ্ছে, সপ্তগ্রাম মানুষ খোঁজ নিচ্ছে যে কাদেরকে নিয়ে প্রচার কীভাবে করছে। মানসিক সময়ে 4 তারিখে উত্তর দিয়ে দেবে। আর প্রার্থীকে একটাই বলবো যে আপনি হুগলি জেলার ম্যাপ জানেন না, হুগলি জেলার মাঠ আপনি চেনেন না, তাই দয়া করে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সপ্তগ্রামের ভূমিপুত্র নিয়ে আপনি কিছু বলতে যাবেন না, সেটা আপনার কাছে খারাপ মনে হবে। আপনি যথেষ্ট বয়স হয়েছে, আপনি সুস্থ থাকুন, আমি তাকে আপনার কামনা করব। আপনি মাঠের কথা বললেন, প্রথম বলছে যে বাচ্চা যে ছেলে মেয়েরা রয়েছে তাদেরকে আগে মাঠে ফেরাবেন তিনি, যে মাঠমুখী থেকে তিনি। আমি সালটা বলছি 1980 সালের পর 82 বা 83 সালে হবে। আপনাদের একটা ঘটনা বলি, সেই সময় মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনে খেলা ছিল, এবং সেই খেলাতে দিলীপ পালিক, আপনি নামটা শুনলেন, দিলীপ পালিক বলে একজন ছিল। ওই খেলা চলাকালীন উনি ওনাকে পিছনে লাথি মেরেছিল। লাথি মারার পর একটা হইচই শুরু হয়েছিল। ওনার ইতিহাসে আমি অনেক কিছু জানি। হইচই শুরু হওয়ার পর পদপিষ্ট হয়ে প্রায় 16 জন মানুষ প্রাণ হারিয়েছিল। উনি সেটা একবার বলুন না, যে দিলীপ পালিক কে ছিল, তাকে কেন উনি লাথি মেরেছিল। তারপর হচ্ছে পদপিষ্ট হয়ে 16 জন মানুষ মারা গিয়েছিল ওই আপনার মোহনবাগান এবং ইস্টবেঙ্গল খেলার ম্যাচের দিন। তো সেখানেতে এত মানুষের প্রাণ অলরেডি উনি নিয়েছেন, ওনার সামান্য ভুলেতে উনি নিজেকে বড় করতে গিয়ে নিয়েছেন। তাই এইখানে উনি ভালো কাজ করবেন বা ভালো কাজের জন্য এসেছেন, এটা সপ্তগ্রাম মানুষ বিশ্বাস করবে না। দাদা, যারা সরকারি চাকরি করেন, সরকারি চাকরি যারা করছেন তারা ডিএ পাচ্ছে না। সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরও তাদের ডিএ পাচ্ছে না, তারা পে কমিশন ঘোষণা করছে না। তাই সরকারি কর্মচারীদেরকে আমি উল্লেখ করে বলতে চাই যে আপনারা পরিবর্তন আনুন। আমাদের সরকার হলে, বিজেপির সরকার হলে, এবং সপ্তগ্রামে যখন বিজেপির সিট যদি হয়, তার সাথে রাজ্যে যদি বিজেপির সরকার হয়, আমরা প্রত্যেককে তার পে কমিশন অনুযায়ী তাদের স্যালারি বাড়ানো হবে, এবং আমরা তাদের ডিএ সম্পূর্ণ দেব, এটা আমরা অঙ্গীকার করছি। তার সাথে আমাদের এই বিধানসভায়, সপ্তগ্রাম বিধানসভায় আমরা যদি ক্ষমতায় আসি, বিজেপি যদি ক্ষমতায় আসে, প্রথম হচ্ছে সপ্তগ্রাম বিধানসভায় একটা সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হবে। এটা সপ্তগ্রামবাসীর কাছে আমি বার্তা দিতে চাই। তাই আমরা পরিবর্তন নিয়ে আসুন। তার সঙ্গে শিক্ষার সুব্যবস্থা করা হবে, এবং প্রত্যেকটা বাড়িতে পানীয় জলের সুব্যবস্থা করা হবে। আপনারা জানেন পানীয় জলের পিএইচের যে লাইন, সেই লাইন গ্রাম্য এলাকায় যে পঞ্চায়েতগুলো আছে সপ্তগ্রাম বিধানসভার মধ্যে, সেখানে পানীয় জলের কানেকশন কিন্তু 80% মানুষ পায়নি। তাই আমরা যদি ক্ষমতায় আসি, প্রত্যেক বাড়িতে বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হবে, এবং রাস্তাঘাটগুলো, যে ভগ্ন রাস্তাঘাটগুলো, আমরা তার সুন্দর সুব্যবস্থা করে দেব। এটা সপ্তগ্রামবাসীর কাছে আমার অনুরোধ। তাই আপনারা পরিবর্তন নিয়ে আসুন। এলাকায় সঠিকভাবে ন্যায্য মূল্যে কৃষকের ফসলের সঠিক মূল্য আমরা নির্ধারণ করব। ফসলের যে কৃষকের যে ফসলের মূল্য, সেই বিজেপি ক্ষমতায় আসলে প্রত্যেকটা কৃষক তার ন্যায্য মূল্যে ফসল বিক্রি করতে পারবেন, এবং তারা ন্যায্য মূল্য পাবেন, এটা আমাদের গ্যারেন্টি। তার সাথে মেধার ভিত্তিতে, কারণ এই তৃণমূলের সরকার
যে চাকরি দিচ্ছে সেই চাকরি কিন্তু স্থায়ী চাকরি পাচ্ছে না। আপনারা দেখবেন যে সিভিক ভলেন্টিয়ারগুলোর যা অবস্থা, তাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই, তাদের কিছু নেই, অথচ তারা চাকরি করছে। আমাদের যদি সরকার হয়, আমরা মেধার ভিত্তিতে স্থায়ী চাকরির ব্যবস্থা করব, যোগ্যতা অনুযায়ী স্থায়ী চাকরি পাবে, এবং আমরা শিল্পের বিকাশ আনবো। হুগলি জেলায় মধ্যে সপ্তগ্রাম বিধানসভায় আমরা শিল্পের বিকাশ নিয়ে আসবো। সেখানে বহু শ্রমিক তারা কাজ পাবে, কর্মসংস্থান বাড়বে। তার সাথে নতুন করে শিল্পায়ন যেমন হবে, তেমনি মহিলাদের জন্য, প্রত্যেকটা মহিলাদের জন্য আমরা অঙ্গীকার করছি মাসে 3,000 টাকা অন্নপূর্ণা যোজনা আমরা গ্যারেন্টি দিচ্ছি। প্রত্যেকটা মহিলারা, মায়েরা, বোনেরা অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা করে আপনারা পাবেন, এটা নিশ্চিত। এবং আমাদের 4 তারিখে যদি রেজাল্ট আউট হবে, আমরা জুন মাসের 6 তারিখ থেকে প্রত্যেক মহিলাদের কাছে 3,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে আমরা অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকাবো। এটা আমাদের অঙ্গীকার, আমাদের গ্যারেন্টি। তাই আপনারা সপ্তগ্রাম বিধানসভা সহ রাজ্যের বিজেপি সরকারকে নিয়ে আসুন এবং তৃণমূল সরকারকে পরাস্ত করুন, কারণ বাংলায় পরিবর্তন নিয়ে আসুন। বাংলায় যদি বিজেপি সরকার হয়, তার সাথে কেন্দ্রে বিজেপি সরকার আছে, ডবল ইঞ্জিন সরকার হলে প্রকৃত উন্নয়ন বাংলার হবে, বাংলা প্রকৃত সোনার বাংলা হবে। তাই সকলের কাছে করজোর আবেদন যে আপনারা একবার শুধু পরিবর্তন নিয়ে আসুন, বাংলাকে বাঁচান। বাংলাতে যে সাম্প্রদায়িকতা চলছে, এই সাম্প্রদায়িকতা রুখতে এবং বাংলার মানুষদেরকে বাঁচাতে একবার শুধু পরিবর্তন নিয়ে আসুন, তাহলে প্রকৃত সোনার বাংলা হবে। বাংলার মানুষ যে যা সুবিধা সুনিশ্চিতভাবে তাদের সুবিধা পাবে, এবং প্রকৃত মানুষের কাছে সমস্ত জিনিসপত্র যেটা কাটমানি চলছে, সেই কাটমানি বাংলায় চলবে না। মানুষ তার ন্যায্য অধিকার, ন্যায্য মূল্যে ফসল বিক্রি, মেধার ভিত্তিতে চাকরি, সব কিছু সঠিকভাবে আমরা দিতে পারবো। তাই একবার পরিবর্তন আনুন এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকারকে নিয়ে আসুন, এটাই আমার অনুরোধ। একটু নমস্কার, ভালো থাকবেন। আপনার পঞ্চায়েতে কিছু বিষয়, এটা উল্লেখিত বিষয় আছে সপ্তগ্রামের মুখে। জনতা পার্টি বাংলায় ক্ষমতায় আসেনি, তাই আমরা যদি ক্ষমতায় আসি, আমরা ডানলপ নিয়ে চিন্তাভাবনা করব, এবং ডানলপ নিয়ে আমরা সপ্তগ্রাম বিধানসভা থেকে আমরা রাজ্য নেতৃত্বকে সাথে নিয়ে আমরা দিল্লি দরবার করব, প্রধানমন্ত্রীর দরবারে যাব। ডানলপ যাতে খোলা যায়, ডানলপকে যাতে আবার চালু করা যায়, শ্রমিকদের মুখে যাতে আবার হাসি ফোটে, সেই ব্যবস্থা আমরা নেব। কিন্তু বর্তমানে ডানলপের তো ভগ্ন দশা, শিল্প বলে কোনো কিছু নেই, কলকারখানা পুরো মাটিতে লিকুইডেশনে আছে। প্রধানমন্ত্রীও কিন্তু ডানলপের সভা করে গিয়েছিল বিগত দিনে, আজও পর্যন্ত সুরাহা পায়নি ডানলপে যারা আছে, সেই নিয়ে কি বলবেন? দেখুন, প্রধানমন্ত্রী আমাদের সারা দেশের প্রধানমন্ত্রী, উনি তো মানে একটা শুধু ডানলপ কারখানা নিয়ে এখানে তো বলতে আসেননি, উনি রাজ্য নিয়ে কথা বলতে এসেছেন। কিন্তু আমাদের সপ্তগ্রাম বিধানসভার মধ্যে যেহেতু ডানলপ কারখানা করছে, তাই আমরা উল্লেখিতভাবে ডানলপ কারখানাকে নিয়ে আমরা রাজ্য এবং কেন্দ্রে দৌড়বো, যাতে ডানলপ কারখানাকে ভগ্ন অবস্থা থেকে আবার ফিরিয়ে নিয়েছে, তাকে পুনরুজ্জীবন দিয়ে তাকে আবার চালু করা যায়, সেই ব্যবস্থা আমরা নেব। নতুন করে কর্মসংস্থান কি সেই জায়গায় কি আর করা যাবে, কি মনে হয় আপনাদের? বিজেপি ক্ষমতায় আসলে কর্মসংস্থান বাড়বে, এবং ভগ্ন কলকারখানা এবং বন্ধ হওয়া কলকারখানা আমরা চালু করব, এটা নিশ্চিত। ডানলপের তো আজকে কিছুই দশা নেই, আজ পর্যন্ত যে যন্ত্রপাতি ছিল, যন্ত্রাংশ সবটাই আজকে কিন্তু মাটির তলায় মিশে গেছে। সেটা দাঁড়িয়ে কি করে বলছেন যে ডানলপ কারখানাকে আবার পুনরুজ্জীবিত করব? কেন্দ্র নিশ্চয়ই রাজ্যকে সহযোগিতা করবে, এবং কেন্দ্র যদি ভাবে যে ডানলপকে আমরা নতুনভাবে সাজাবো, নিশ্চয়ই ডানলপ কারখানা নতুনভাবে করে উঠবে। পরিবর্তন আনতে গেলে ভোটারদেরকে ভোট দিতে হবে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে অনেক ডিলেটেড ভোটার রাস্তা দাঁড়িয়ে পড়েছে, ওদের কোনো ব্যবস্থা এই মুহূর্তে নেওয়া হয়নি। আইনত ব্যবস্থা যেগুলো নেওয়ার, সেগুলো আইনের মধ্যে চলছে। যেগুলো প্রশাসনিক যারা কর্তা আছেন তারা দেখছেন, ইলেকশন কমিশনার দেখছেন, সেই বিষয়গুলো এগুলো নিশ্চয়ই সেইভাবেই ভাবা হচ্ছে, যেটা সঠিকভাবে আইনত সেটা করা হবে। গতকাল রাতে আপনাদের সাথে তৃণমূল আর বিজেপির একটা সংঘর্ষ হয়, বেশ কিছু বিজেপি কর্মী তারা হাসপাতালে ভর্তি রয়েছে। হ্যাঁ, আমি শুনেছি। রাত্রে আমার কাছে একটা সময় ফোন করেছিল, এবং আমি ইতিমধ্যে তাদেরকে হসপিটালে ভর্তি করার জন্য বলেছি। চুঁচুড়ি নম্বর হসপিটালে ভর্তি আছে, তাদের বাড়ির লোকের সঙ্গে খোঁজখবরও নিয়েছি। আমি আজকে যাব, আমার সাথে দেখা করব এবং
প্রয়োজনীয় যারা তৃণমূলের গুন্ডা বাহিনী মাফিয়া বাহিনী যারা আছে, যারা দিনের পর দিন ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে অত্যাচার করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে আমরা দরবার করব, প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানাবো। আপনি কি হাসপাতাল দেখতে যাবেন ওদের? হাসপাতালে ওদের দেখতে? সপ্তগ্রাম বিধানসভার ভোটারদের কাছে একটা অনুরোধ, আপনাদের ভোট নিজের ভোট নিজে দেবেন। প্রশাসন যথেষ্ট অকিবহাল আছে এবং আমাদের যে ফোন নম্বর দেব সেই ফোন নম্বরে যোগাযোগ করবেন, কোনো সমস্যা হলে জানাবেন। আপনাদের পাশে, প্রত্যেক ভোটারের পাশে আমরা আছি। যে দলেরই ভোটার হোক না কেন, ভোট সে তার ভোট সে নিজে দেবে এবং ভোট দেওয়ার ক্ষেত্রে বাধাদান যদি কেউ সৃষ্টি করে, সেক্ষেত্রে আমি বিজেপি প্রার্থী হিসেবে লড়াই দেব, এটা নিশ্চিত থাকবো।